হসপিটালের বিল না দিতে পেরে নিজের ভুল বোঝাবুঝি শেষ করে মায়ের কাছে ফিরে গেল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে যাবে কৃষাণু বলতে থাকে, এই সময় পেশেন্টের অনেক রকমের অনেক কিছুই থাকে, তাই না? তাই কিছু করতে গিয়ে সাপ বেরিয়েছে। আর তখন আরো বলছে, জানতে পেরেছি স্বতন্ত্র বোস উনি এই কেসটার সাথে জড়িত আছে। একজন ভালো ছাড়, কোনো তুচ্ছ মানুষ, সাধারণ মানুষ অপমান করলে সেটা তো আমি সহ্য করতে দিনও মেনে নিতে পারবো না, কোনো দিনও না। আচ্ছা ঠিক আছে, আমার আর কিছু বলার নেই। আপনাদের কারো কিছু কি বলার আছে? তখন বর্ষার জেঠু বলে, না আমাদেরও কিছু বলার নেই। আর তারপর দেখা যাবে বর্ষা বলতে থাকে, রুদ্র খাবার দাবার সবকিছু ঠিকঠাক লেখা আছে তো? আর তখন দেখা যায় কৃষাণু বলে, কিচ্ছু প্রয়োজন নেই, উনি তো এখন দিব্যি ভালো আছে, উনি একটা নর্মাল লাইফ লিড করবে। আমি বলছিলাম যে ওনার কাউন্সিলর দেখানোর কথা। আর তখন বলে, হ্যাঁ বলেছিলাম। এরপর বলে কৃষাণু তখন বলে, তবে সুইসাইড অ্যাটেম্পটের জন্য নয়, সম্পর্ক রক্ষা করানোর জন্য। আর তখন বলে যে ওনার কাউন্সিলিংয়ের প্রয়োজন একটা সম্পর্ককে শ্রদ্ধা করানোর জন্য, অধিকার বোধ থেকে বেরিয়ে আসার জন্য। তখন বুবলাই বলে, দেখুন ডাক্তারবাবু, আপনি কিন্তু বেশি বলছেন, প্লিজ আপনি এভাবে বলবেন না। আপনি জানেন না যে আমার মনের মধ্যে কি চলছে, আমার মনের মধ্যে কি ভাবনা চলছে, আপনি সেটা জানেন না। আমি কি মেন্টালিস্টের মধ্যে আছি সেটাও আপনি জানেন না। তাই আপনি এই সমস্ত বলতে পারেন না। আমি কি ভাববো বা কি করব সেটা আপনার কথার উপর নির্ভর করছে না। সো প্লিজ এই কথাগুলো বলবেন না। আর তখন কৃষাণু বলে, 100 বার করবে না, করবে না বলেই তো আপনাকে আমি বলছি, আপনি একজন কাউন্সিলরের হেল্প নিন, আপনার জন্য একজন কাউন্সিলরের ব্যবস্থা আমি করে দিব। আর তার যদি না হয় তাহলে আপনি নিজেও একজনকে দেখাতে পারেন, প্রয়োজন হলে আমি আপনাকে রেফার করে দিতে পারি, ওনার ট্রিটমেন্টের প্রয়োজন। আপনি একটা বিষয়ে আটকে আছেন, এই আটকে থাকাটা আপনার জন্য কাম্য নয়। আপনাকে কিছু জিজ্ঞাসা আছে? তখন বর্ষা বলে, না আমাদের আর কিছু জিজ্ঞাসা করার নেই। আর তখন বলে, সিস্টার পেমেন্টটা করিয়ে নিন। এরপর বলে, কিন্তু আমাদের কাছে তো এতগুলো টাকা নেই। আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে কুৎসিত ছেলের বিয়ে, তার জন্য সবাই গায়ে হলুদ দিতে থাকে। আর তখন সবাই বলতে থাকে, বর্দার মুখটাই এরকম, কিন্তু ওর ভিতরটা খারাপ নয়। গতদিন ওর কানে বিষ ঢুকিয়ে ঢুকিয়ে মানুষটাকে এমন করেছে, মানুষটা এমন ছিল না। তখন কুর্চি তাকিয়ে থাকে অয়নদীপের কাছে। আর তখন দেখা যাবে এদিকে আরেকজন বলছে, তোমার বাড়িতে যে সেই দাদাটা থাকে না, তার সাথে তো সন্দেহ করতো। আর তখন দেখা যাবে আরেকজন বলে, আরে এতদিন পরে বুঝতে পেরেছে যে ওসব কিছু নয়, সে তো আবার তোমার বৌদির সঙ্গে বিয়ে হয়েছে না তার। আর তখন যে হ্যাঁ, এখন আমার বরকেই বলেছে, আমি আমার জীবনে এতগুলো জীবনটা নষ্ট করেছি, মেয়েটা খারাপ ছিল না। তখন কুর্চি বলে, এখন তো আর এই সমস্ত কথা বলে লাভ নেই, কোনো লাভ কি? আর তখন বলে, আমার জীবন থেকেও তো অনেকগুলো বছর কেটে গিয়েছে, চলে গিয়েছে, আর এখন এসব বলে কি হবে? এখন তো আর নতুন নতুন করে কিছু হবার নেই। তখন আরেকজন বলে, ও মামি বলো না বলো। আর তখন বলে, হ্যাঁ ওই দয়া করেই আর কি, আসলে বাড়িতে এত লোকজন রয়েছে তো কে কি বলবে, হাজার একটা কথা শুনতে হবে, তাছাড়া শোয়ার জায়গারও অভাব ছিল, তার জন্যই আমরা একসঙ্গে থেকেছি, কালকে এক ঘরেই শুয়েছি, তাতে কি হলো বলো? কিছুই হয়নি। আর বলে, 20 বছরের সমস্যাটা কি মিটে গেল? আর তখন আরেকজন বলে, না না সেটা বলছি না, দেখো তোমাদের তো একেবারে মুখ দেখা দেখি বন্ধ ছিল, সেখান থেকে ও বৌদি তুমি আর যেও না, প্লিজ যেও না, অয়নদীপ সবটা দেখতে থাকে। কুচি তখন বলে, দেখো আমার না এই বাড়িতে এলে নিজেকে বড্ড অতিথির মতো লাগে, আর আমি মানিয়েও নিতে পারি না এই বাড়ির সঙ্গে। তখন দেখা যায় বলে আরেকজন, যে তাই বললে কি হয় বলো, তোমার বাড়ি এটা, তোমার শ্বশুর বাড়ি, আর তোমার ছেলের বউ আসছে, তোমারই তো সবকিছু, তুমি তো আগলা আগলা হয়ে থাকছো। তখন বলে, তুমি ভালো করে এই বাড়িতে থাকো না, আঁকড়ে ধরো সবকিছু। তখন বলে, এটাই তো পারলাম না, যদি আঁকড়ে ধরা হতো তাহলে তো এই মানুষটাকে আঁকড়ে ধরতাম, ছেড়ে দিয়ে তো চলে যেতাম না। ওদিকে দেখা যাবে ডাবলুর ভালো করে সবাই গায়ে হলুদ দিতে থাকে। আর তখন ডাবলু খুব খুশি হয়ে যায়, ডাবলুকে দৌড়াদৌড়ি করে গায়ে হলুদ দিতে থাকে, ডাবলু সবার সাথে এনজয় করতে থাকে। সবটা দেখে কুর্চি অয়নদীপ খুব খুশি হয়, অয়নদীপও মন খুলে হাসতে থাকে। আর তখন কুর্চি এদিকে বলছে, তোমরা সময় নষ্ট করছো কেন, তুমি হলুদ দাও, সবাই সবাই তো ওয়েট করছে তোমাদের জন্য। কুর্চির ছেলে ও কুর্চির কাছে চলে আসে, আর তখন সেদিক দিয়ে দৌড়াতে থাকে। তার হাসি দেখে কুর্চি অবাক হয়ে যায়, আর বলে, জীবনেও তো এই মানুষটাকে হাসতে দেখিনি, বাবা এখন এই মানুষটা হাসছে, হাসতেও পারে এই মানুষ।
প্রথম দেখছি হাসতে। বাবা, মানুষ হাসতে পারে, এও হাসতে পারে, ভাবতেও পারিনি। আর তখন এদিকে অয়নদীপ বলছে, এ কি কাণ্ড, আমি তো কোনোদিন হাসিনি, এরকম ভাবে হেসে দিলাম বাচ্চাদের মতো। আর তখন দেখা যায় কুর্চিকে দেখতে পায় যে দাঁড়িয়ে আছে চুপ করে। আর তখন বলে, আরেকজন কি যাওয়ার জন্য প্ল্যান করছে নাকি, জানতে হবে তো। এই বলে কুর্চির কাছে চলে যায়। তখন বলে, একটা কথা ছিল। আর তখন বলে, কি কথা? এরপর বলে, আচ্ছা তুমি যাওয়ার প্ল্যান করছো নাকি, কবে যাবে তুমি? আর বলে, কেন, বৌভাতের পরের দিন বল প্ল্যান রেডি? এরপর বলে, হ্যাঁ সেরকমই তো কথা, বিয়েতে আসতে বলেছিলে, এসেছি বিয়েতে। তখন বলে, হ্যাঁ তোমাকে জোর করে নিমন্ত্রণ করে আসতে বলেছিলাম, তার জন্য তুমি দয়া করে এসেছো। আর তখন কুর্চি বলে যে দয়া টয়ার কিছু নেই তো, নিজের ছেলের বিয়ে, ছেলে বলেছে আসতে, তার জন্য সে ছেলের কথা রাখতেই আমি এসেছি। আমি তো ছেলের বেলাতেই এসেছি, তোমার বেলাতে তো আসিনি। আর তখন অয়নদীপ বলে, আমি জানি যে ছেলের বলাতেই তুমি এসেছো, কিন্তু এই যে চলে যাওয়ার ব্যাপারটা, এটাও তো ছেলের বলাতেই করতে হবে, ছেলের পারমিশন নিয়ে, তাই না? তুমি যাওয়ার ব্যাপারটা মানে বলেছো কিছু, ছেলের কাছে পারমিশন নিয়েছো? আর তখন বলে, সে বলবো এক সময়। এরপর বলে, না, ছেলে যদি পারমিশন না দেয় তাহলে তো তুমি যেতে পারবে না, তাই না? কুর্চি বলে, আশ্চর্য, তোমার এটা নিয়ে এত মাথা ব্যথা কিসে? ছেলের সঙ্গে কথা বললেই তো আমি বুঝতে পারবো, আমি ছেলের সাথে কথা বলেই যাবো, এর মধ্যে তোমাকে ঢোকার তো কোনো দরকার নেই। অয়নদীপ বলে, ও ভালো কথা, একটা কথা জানিয়ে রাখি। তখন বলে, কি কথা? এরপর অন্যদিকে দেখা একজন বলছে, ডাবলু দেখ, দাদা বৌদি কি সুন্দর করে কথা বলছে। আর তখন ডাবলু দেখতে পায়, দেখতে পেয়ে খুব খুশি হয়। আর বলে, যাক বাবা, দেখেও শান্তি, বৌদি যদি এতদিনে নিজের করে একটু শ্বশুরবাড়িটা পায়। আর তখন কুর্চি বলে, এখানে দাঁড়িয়ে কথা বলার তো কোনো দরকার নেই। আর তখন অয়নদীপ বলে, কেন, এখানে দাঁড়িয়ে কথা বললে অসুবিধা কি? আমি কি পর স্ত্রীর সাথে কথা বলছি নাকি? আর তখন কুর্চি বলে, সবাই দেখছে, হাসছে। আর তখন বলে, দেখুক, আমি আমার বউয়ের সাথে কথা বলছি। আর তখন বলে কুর্চি যে, জীবনে ওই কাহিনী দেখেনি তো, এই দৃশ্যটা দেখেনি, তার জন্য। অয়নদীপ বলে, তাতে কি হয়েছে, আমি আমার বউয়ের সাথে কথা বলছি, জীবনে যা দেখেনি এখন তাই দেখছে, সমস্যাটা কি? একটা ইনফরমেশন দেওয়া ছিল তোমাকে, পরে যদি জানতে পারো তখন বলবে আমার জানানো উচিত ছিল, আমি জানাইনি। তখন বলে, কি ইনফরমেশন, তোমার কোন ইনফরমেশনটা আমার কাজে লাগবে শুনি? তখন বলে, জানি যে তোমার কোনো কাজে লাগবে না, তাই তো এতকাল জানাইনি, কিন্তু এখন ছেলেটার স্বার্থে মনে হচ্ছে আমার যে তোমাকে জানানোর প্রয়োজন। তখন বলে, আমার হার্টে ব্লক লেগে আছে। আর তখন কুর্চি তো অবাক হয়ে যায়, আর বলে, হার্টে ব্লক মানে কি বলছো তুমি, কি বলছো? আর তখন বলে, 99%। তখন বলে, 99% ব্লক, তুমি তারপরে এভাবে দাঁড়িয়ে আছো, তুমি ডাক্তার দেখাওনি কেন? এই বলে অয়নদীপের গায়ে হাত দেয় আর বলে, বাঁচতে চাইনি তাই। আর তখন কুর্চি বলে, হঠাৎ এই বাঁচতে চাওয়াটা মানে চাও না কেন, তোমার তো বাঁচতে না চাওয়ার তো কোনো অভাব ছিল না। অয়নদীপ বলে, আমার যা বলার আমি বলে দিয়েছি, আর নতুন করে কিছু বলার নেই, এখন তোমার যা খুশি। কুর্চি বলে, আমাকে কথাটা বললে কেন? তখন বলে, না মানে বলছিলাম কি, 99% তো ব্লক হয়ে আছে, আর বলে 1% বাকি আছে, 1% হতে আর বাকি কত? আর তারপর বলে, ছেলেটা বাবা হারা হবে। তখন কুর্চি অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর অন্যদিকে দেখা যায় বুবলাই বলছে, দেখুন ডাক্তার বেলা আসলে আমার অনেকদিন চাকরি ছিল না, এখন হঠাৎ করে কতগুলো টাকা কোথায় পাবো, আমি বেকার ছিলাম আর চাকরি পাইনি, তারপর এরকম একটা ঘটনা ঘটে যায়, সবকিছুর মধ্যে আমি পড়ে যাই, আমার এখন অফিসের মিটিংটাও শুরু হয়নি তাই। আর তখন দেখা যাবে এদিকে আশার বাবাকে তখন বলছে কি, বাবা আপাতত আপনি পেমেন্টটা প্লে করে দিন, আমি আপনাকে দিয়ে দেব। আর তখন বলে, আসলে হঠাৎ করে তো আমি কিছু টাকা দিতে পারবো, কিন্তু পুরোটা নেই। বর্ষা বলে, হ্যাঁ বাবা, না হলে তো রুদ্রকে বাড়ি নিয়ে যেতে পারবো না। আর তখন দেখা যাবে বর্ষার বাবা বললে যে, তুই তো জানিস মা, আমি সবেমাত্র রিটায়ার করেছি, এখন এতগুলো টাকা কোথায় পাবো, এখনো পেনশন চালু হয়নি, আর সমস্ত টাকা আটকে রয়েছে, এখন আমি কি করে এতগুলো টাকা কোথা থেকে দেবো বলতো? তখন জেঠু বলতে থাকে, হ্যাঁ আমি তো অনেকদিন আগেই রিটায়ার করেছি, আমার কাছে 20-15 মতো টাকা আছে, 20-15 হাজারের মতো দিতে পারবো, এর বেশি দিতে পারবো। দেখা যায় কৃষাণু বলতে থাকে, আপনি কি ভেবেছেন পুরোটাই মাফ হয়ে যাবে, আর আপনাদের কাছে টাকা নেই, তাহলে আপনারা এই হসপিটালে কেন ভর্তি করেছেন? আর তখন বলে, আর বাবা সেই সময় কি এত কিছু মাথায় ধরে নাকি, এত কিছু কি আমি ভেবেছিলাম? আর তখন বলে, আচ্ছা আশেপাশে তো আরো হসপিটাল ছিল, আপনি সেগুলোতে ভর্তি করাতে পারতেন, এই হসপিটালে কেন ভর্তি করিয়েছেন? বলে, ভেবেছিলাম যে বাবা জেঠুমনি হয়তো বা টাকাটা দিয়ে দিবে, আমি পরে দিয়ে দেবো ওনাদেরকে।
বলে দেখুন আমি তো 50,000 টাকা দিচ্ছি, একেবারে যে আমি দিচ্ছি না তা তো নয়, বাকি টাকাগুলো আমি দিয়ে দিব বলছি তো। আর তখন বলে 50,000 টাকায় কি হয়ে যায় সবকিছু? আপনার মাত্র 50,000 টাকা, আর এখানে বিল এসেছে 3.5 লক্ষ টাকা। আমি কিছুটা ডিসকাউন্ট করে 2,75,000 টাকা করেছি। সেই জায়গাতে আপনারা যদি পুরোটা না দেন তাহলে কিভাবে? রুদ্র তখন বলে তাহলে কি আমি বাড়িতে যেতে পারবো না? আর তখনই দেখা যাবে কি আমি জানি না, আপনারা বিলটা দিয়ে এখান থেকে যান। এরপরে দেখা যাবে সেখানে স্বতন্ত্র আর কমলিনী সহ সবাই চলে আসে। আর তখন কৃষাণু বলে আমি জানতাম স্যার আপনি আসবেন। অন্যদিকে দেখা সন্দীপ করছিকে বলছে যে জানি না আমি আর কতদিন বাঁচবো। করছি তখন বলে এসব কথা কেন বলছো? আর ছেলে কি জানে? তখন বলে না, ছেলেকে আমি কেন জানাবো? ওর নতুন জীবন তৈরি হচ্ছে, বিয়ে হচ্ছে, ওকে এসব বলে টেনশনে ফেলে কি লাভ বলো তো? তখন বলে আর আমি ছেলেকে জানাতেও চাই না। করছি বলে তাহলে আমাকে জানাচ্ছ কেন? তখন বলে তোমাকে জানিয়ে রাখলাম যাতে তুমি পরে বলতে পারো যে তুমি অন্তত জানো। করছি তখন বলে হ্যাঁ, যাতে করে দোষটা আমার উপর বেশি করে পড়ে। আমি জানতাম, জেনেও কিন্তু তোমার ট্রিটমেন্ট করাইনি, এর জন্যই তো। আর তখন দেখা যাবে এদিকে অয়নদীপ বলে আচ্ছা আমি কি বাচ্চা ছেলে নাকি কেউ আমাকে ট্রিটমেন্ট করাতে যাবে আর আমি ট্রিটমেন্ট নেব? ট্রিটমেন্ট করতে যাবো? আমার না এসব ট্রিটমেন্টের দরকার নেই। ডাক্তার বলেছে যে একমাত্র ওষুধ হচ্ছে মানসিক শান্তি, মানসিক শান্তি চাই। আর তখন গুরজি বলে ডাক্তার বলেছে যে মানসিক শান্তি চাই, মানে ডাক্তার আর কিছু বলেনি? ডাক্তার বলেনি যে বাইপাস করতে হবে, স্ক্যান বসাতে হবে, এই সমস্ত কিছু বলেনি? আর তখন অয়নদীপ বলে না, যে অবস্থা হার্টের তাতে স্টেম বসিয়েও কোনো লাভ হবে না। বলেছে তো 99% ব্লকেট, স্টেম বসানোর কোনো জায়গাই নেই। আর তখন দেখতে পায় যে কুর্চির মুখটা কেমন হয়ে আছে। আর তখন বলে না, সে ইচ্ছায় কেউ মৃত্যুবরণ করবে সেটা চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এর তো কোনো কারণ নেই। যে কেউ হোক না কেন, কোনো কারণ নেই সেটা দেখার। আর তার ট্রিটমেন্টের দরকার। আর যখন বলে না, ট্রিটমেন্ট আমার অনেক হয়েছে, আমার আর ট্রিটমেন্টের কোনো দরকার নেই। কটা দিন বেঁচে আছি আমি এভাবেই বেঁচে থাকতে চাই, একটু মানসিক শান্তি চাই, আমার জন্য না, আমার ছেলের জন্য, ওর জন্য একটু সুস্থ থাকতে চাই, মানসিক শান্তিতে থাকতে চাই। আর তখন বলে কি কি ছেলের জন্য কি বলেছো তুমি? হ্যাঁ। আর তখন বলে আরে বাবা তুমি যদি থাকো তাহলে ছেলেটা ভালো থাকবে, সুখে থাকবে, বাড়িতে বউ আসছে, ছেলের বউ, তার সংসারটা তো একটু গুছিয়ে দিবে তুমি। আর তখন বলে আমার নিজের সংসারের মানে জীবনে নিজের সংসারটাই গোছাতে পারলাম না, আর ছেলের বউ সংসারটা গোছাবো কি? আর তখন বলে নিজেরটা গোছাতে পারোনি কিন্তু এখন তো তোমার দায়িত্বের মধ্যে পড়ে না যে ছেলের সংসারটা গুছিয়ে ওদের জীবনটা সেটেল করে দাও, এটা তোমার কর্তব্য করছো। এই যে ছেলের বউ বাড়িতে আসবে, সে কি দেখবে, কি করে সংসারটা গোছাবে, তাকে কে সমস্তটা বুঝিয়ে দিবে, সাজিয়ে দিবে? এই উদ্যোগে না আমার মনে হচ্ছে যা কয়েকদিনের মধ্যে যা 1% বাকি আছে সেটাও কমপ্লিট ব্লক হয়ে যাবে। তখন বলে কোন ডাক্তার বলেছে তোমাকে এই সমস্ত কথা? কি বলছো এই সমস্ত? তুমি কি বলছো? এই তুমি তোমার রিপোর্ট গুলো আমাকে দেখাও তো। আর তখন বলে কেন, তুমি কি ডাক্তার? তোমাকে দেখাবো? তোমাকে দেখালে কি হবে? তুমি কি ডাক্তার যে তোমাকে আমি রিপোর্ট গুলো দেখাবো? করছি বলে কেন কেন ডাক্তার হতে হবে কেন আমাকে? আমি অন্য ডক্টরকে দেখাবো, আমি নতুন দাকে জিজ্ঞেস করবো যে। আর তখন অয়নদীপ বলে এই ছাড়ো তো, এক হয়েছে তোমার নতুন দা ছাড়া পৃথিবীতে কাউকে কিছু জিজ্ঞাসা করার নেই নাকি তোমার? হ্যাঁ, ওই এক নতুন দা পেয়েছো যে তিনি সবাইকে চিনেন, আমরা সবাই হাবা, তাই না? আমরা কাউকে চিনি না, কোনো ডাক্তারকে চিনি না, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, আমার নতুন দাকে বলতে হবে না। কুর্চি বলে না না, আমার তো মনে হয় না কোনো ডাক্তার শুধু বলবে যে আপনার মানসিক শান্তির দরকার, তাই না? চিকিৎসার দরকার নেই, আপনার মানসিক শান্তির উপর বেঁচে থাকা নির্ভর করছে, এটা হতে পারে না। হ্যাঁ, ডাক্তারকে বলতে গেলে এটাও বলতে হবে যে আপনার প্রপার ট্রিটমেন্টের দরকার, তাই না? আপনার ভালো করে ট্রিটমেন্ট করতে হবে। আর তখন বলে আরে বাবা ছেলের বিয়েটা তো চলে এলো না, এখন ট্রিটমেন্ট এগুলো কি করে করব বলো? তখন বলে এই তো 2 দিন, ছেলের বিয়ে তো আর 2 দিন, তারপর তো তুমি দেখাবে ডাক্তার, যাবে ডাক্তারের কাছে, যেতে হবে তোমাকে। তখন বলে ছেলে বিয়েটা মিটলেও তো একটা উদ্বেগ থাকে না, এই যে তুমি চলে যাচ্ছ, মানে ছেলে আর ছেলের বউ দেখবে যে বউভাত মিটে গেল আর বাড়ির গিন্নি বাড়ি ছেড়ে চলে গেল। আর তখন বলে কে গিন্নি? এরপর বলে আরে বাবা ছেলের বউ, সে তো মনে করে যে তুমি এই বাড়ির গিন্নি, ছেলেও তো মনে করে না যে এই বাড়ির সমস্তটা ছেলে দেখেছে যে সবটা বৌদি সামলেছে, কিন্তু ছেলের বউ তো আর দেখেনি, সে তো আর সে তো জানে তুমি গিন্নি। তখন বলে হ্যাঁ, ও এখন মনে করতে পারে তো। আর তখন বলে এই দেখেছো আবার আমার এই বুকটা চিনচিন করে ব্যথা করছে। করছি তখন অস্থির হয়ে যায় আর বলে এখানে, আচ্ছা ঠিক আছে তোমাকে আর কথা বলে লাভ নেই। তখন একটা চেয়ার এনে দেয় আর বলে তুমি এখানে বসো তো। না তুমি এখানে বসো।
ঠিক আছে, সেরকম হলে আমি পরেই যাব, এখন যাব না। আর তোমাকে না নতুন এই অবস্থা দেখলে হসপিটালে নিয়ে যাবে, যাবেই টানতে টানতে। তখন বলে ওনার কি ঠেকা পড়েছে আমাকে নিয়ে হসপিটালে যাবে? এরপর বলে উনি না এই সমস্ত কিছু শুনবেন না, উনি ঠিক নিয়ে যাবেন। আর বলে "এই তোমার নতুন না তোমার গার্জেন, আমার নয়"। আর তখন বলে আমার নতুন না সেগুলো দেখবে না, তোমাকে ঠিক ধরে নিয়ে যাবে। ওদের মধ্যে আরো অনেক কথা হতে থাকে। অন্যদিকে দেখা যাবে ডাবলুকে আরেকজন বলতে থাকে তোর বাবা মা যেভাবে কথা বলছে খুব ভালো লাগছে দেখে, জানিস তো, আর উনি যদি থেকে যেত তাহলে ভালো হতো। আর তখন ডাবলু বলে হ্যাঁ, আমিও এটাই চাই, আমিও এটাই চাই যে মা এখানে থাকুক। আর সুলক্ষণা ও চায় যে মা এখানে থাকুক। আসলে ও না খুব ভালো মেয়ে, ও মায়ের সাথে কথা বলে বুঝতে পেরেছে দোষ নেই, ও তো আমাকেই বলছে সবকিছু তোমাদেরই দোষ, তোমাদেরই দোষ, ওনার সাথে অন্যায় করা হয়েছে। আর ও যদি আসে না মাকে যেতে দেবে না। আমিও তো চাই মা এই বাড়িতেই থাকুক। হ্যাঁ, মা হয়তোবা ওই বাড়িতে গিয়ে মামাতো বোন ওদেরকে হয়তোবা বেশি ভালোবেসে, হয়তো ভালোবাসে, আমাকে হয়তো ভালোবাসে না, কিন্তু আমি চাই এখানেই থাকুক, মাঝে মধ্যে ওদের সাথে দেখা করবে। তখন আরেকজন বলে না রে, তুই ভুল বুঝেছিস, নিজের সন্তানের থেকে বেশি ভালো অন্য কাউকে কোনো মাই ভালোবাসতে পারে না। হ্যাঁ, হয়তোবা তুই ওর কাছে নেই তার জন্য ওদেরকে সেই ভালোবাসাটা দিয়েছে। আর বলে তাই বলে যে তোকে ভালোবাসে না তা নয়। আর তখন বলে মা যদি থেকে যেত তাহলে খুব খুশি হতাম। তারপর দেখা যায় সবাই মিলে আবার গায়ে হলুদ দিতে থাকে ডাবলুকে। আর তখন ডাবলু আনন্দ করতে থাকে, কুর্চি আর অয়নদীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। অয়নদীপ অনেক চেষ্টাই করে যাচ্ছে যে কুর্চিকে আর যেতে দেবে না, কুর্চিকে এখানেই রেখে দেবে। তখন কুর্চি অয়নদীপের সাথে একটু রাগ করে আর রেগে কথা বলে সেখান থেকে চলে যায়। আর তখন কুর্চির এমন রাগ দেখে খুব ভালো লেগেছে এটাই বলে অয়নদীপ। অয়নদীপ তখন খুব জোরে জোরে হাসতে থাকে, সবাই দেখে তখন ছুটে আসে। আর বলে কি হলো দাদা, হাসছো কেন? আর বলে মনের কষ্টে, মনের ব্যথায় হাসবো না। তখন বলে মনের ব্যথা? এরপর বলে যে হ্যাঁ, মনের ব্যথা। বলে তোরা যা তো এখান থেকে যা, তোরা বুঝবি না। তখন সবাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা ভাই নিজের বিলের টাকাগুলো দিতে না পেরে তখন মনে মনে বলছে এখন মা আর নতুন কাকু আর আমি উদ্ধার হতে পারবো না, তাই ওদের সাহায্য দরকার। আর তখন হঠাৎ করে কমলিনীকে জড়িয়ে ধরে আর তখন বলতে থাকে মা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। দৃশ্য দেখে অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও।